তার মানে এরা মানুষ নয়? এই সাজানো গোল সাদা ঘরের পিছনে কোনো মানুষ নেই? গায়ে কাঁটা দিয়ে ওঠে নীরজার। তার জীবনের স্বপ্ন সত্যি হতে চলেছে তবে এই দুঃস্বপ্নটার মধ্যে দিয়েই। নীরজার ঘুম ভাঙল একদম একটা নতুন জায়গায়। আগে পিছে আশেপাশে কোথাও কিচ্ছুটি নেই। আধখোলা চোখে মিটিমিটি চেয়েও একটা কিছু চোখে পড়েনি। তাছাড়া নীরজা তো নীরজার জিনিসদের জানে চেনে। ও তো জানে ওর সব জিনিস এলোমেলো থাকে। লাট খেয়ে খাটের এক পাশে থাকে বিছানার চাদরটা, শুতে যাবার আগে কোনো মতে সরিয়ে ও বিছানায় সেদোয়। খাটের একদিকে সার দিয়ে রাখা বইপত্র, ফাইলে হাজারটা শেষ না হওয়া নোট, কাজের নোট। সামনে টেবিলে থাকে কাল রাত্রে খেয়ে সিঙ্কে রেখে না আসা এটো থালা, চামচ, গেলাস, ওর ফোন, ওর একাধিক প্রিয় মোবাইল এবং তার চার্জার, ল্যাপটপ। সারাক্ষণ চোখের কাজ করার ফলে শুকিয়ে যাচ্ছে চোখের ফ্লুইড। সেজন্য ডাক্তারের দেওয়া চোখের ওষুধের বোতলটা একটা প্লাস্টিকের ব্যাগে রাখা ওর নানা রকম প্রয়োজন অপ্রয়োজনের অন্যান্য ওষুধপত্র। থাকে ওর ছোট হাত ব্যাগ, তার ভিতরেও টাকা পয়সা, বাড়ির চাবির গোছা। কিচ্ছু নেই এখন। চারপাশ ধুয়ে গেছে সাদাটে আলোয়। সাদা কাপড়ের বিছানার পাশে সাদা টাইলসের মেঝে যেন শুরু হয়েছে। খুব স্পষ্ট করে জেগে ওঠার সঙ্গে সঙ্গে নীরজা টের পায় সারা গায়ে কোনো বোধ নেই। একটা অদ্ভুত অসাড়তা, যেন ঝিঁঝি ধরার অনুভূতি। শরীর ভারী, কিন্তু ব্যথা নেই কোনো। মানে বোধ না থাকলে ব্যথাই বা থাকবে কিভাবে? আরও একটা সম্পূর্ণ ফাঁকা ঘরে শুয়ে। শোবার সময় গতকাল যে কালো টি শার্ট আর সবুজের উপর লাল ছোপ ছোপ ছাপ দেওয়া স্কার্ট পরে শুয়েছিল সেটাই পরা আছে, কিন্তু বিছানাটা আলাদা, শক্ত, মেঝের উপর পাতা। ভীষণ ভয় পেয়ে নীরজা উঠে বসে। কপালে ফুটে ওঠে বিন্দু বিন্দু ঘাম। আমি আমি কোথায় কোথায় আমি? যে মুহূর্তে ওর মস্তিষ্কের মধ্যে আকার পায় এই প্রশ্ন, সেই মুহূর্তে ও নিজের মাথার ভিতরেই যেন শুনতে পায় একটা যান্ত্রিক ও ভোঁতা গলা। ভয় পাবেন না, আপনি আমাদের পরীক্ষাগারে নিরাপদ, সম্পূর্ণ অধীন। মাথার ভিতর আওয়াজ। এও কি ভুল বোঝা কোনো রকমের একটা ভ্রান্তি, ইলিউশন? নীরজা পাগল হয়ে যাচ্ছে নাকি? মানসিক অসুস্থতা কোনো? না, আপনি মানসিকভাবে অসুস্থ নন। আপনি আমাদের পাঠানো প্যাকেজ পাচ্ছেন, আমরা তরঙ্গ দিচ্ছি, আপনি ধরছেন। প্যাকেজ? একটা সুর, আওয়াজই বটে, কিন্তু তা তার মাথার ভিতরে বাজছে, বাইরে থেকে তো আসছে না। আবার আশেপাশে তাকালো নীরজা। জানালা নেই, অথচ আলো আসছে। আবার সিলিং এর দিকে তাকালে চোখ ধাঁধাচ্ছে, কিন্তু কোনো আলো বাল্ব দেখা যাচ্ছে না। এইসব আওয়াজই বলো বা মেসেজই বলো, বাইরের ভাষায় প্যাকেজ কোথা থেকে এলো? আমাদের ল্যাবরেটরি থেকে। নীরজা আশ্চর্য হয়ে দেখল মনের মধ্যে প্রশ্ন আকার পাওয়া মাত্রই উত্তর আসছে। এই আওয়াজের যে মালিক, যে বা যারা, তারা কি নীরজার মনের কথা পড়তে পারে? কি আশ্চর্য! হ্যাঁ নীরজা, আমরা আপনার মনের কথা পড়তে পারি। যেভাবে আপনি আমাদের প্যাকেজ পাচ্ছেন, সেভাবে আমরাও আপনার প্যাকেজ পাচ্ছি। কেননা আপনার সঙ্গে আমরা টিউন, আপনি আমাদের সম্পূর্ণ অধীন। উফ, থামুন, আমাকে ভাবতে দিন, এত কথা বলবেন না। আচ্ছা
ঠিক আছে, আপনিও তো প্রশ্ন করবেন না তাহলে। ঝিমধরা শরীর, ঝিমধরা মাথা, নিজের হাতের পাতার দিকে তাকায় নীরজা। স্বপ্ন দেখছে, না সত্যি বোঝার চেষ্টা করে, না জেগেই তো আছে, তার হাতে চাপ দিলে ব্যথাও লাগছে। নিজেকে সাবধানে ভঙ্গুর কাচের জিনিস নাড়াচাড়া করার মতো পরীক্ষা করে। উঠে দাঁড়ায় নীরজা, কোমর ঘুরিয়ে নেয়, পিঠ টান করে। দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করার পর হাত পায়ে রক্ত সঞ্চালনের জন্য ব্যাক আর্চ করে। দুটো বাহু একবার উপরে তোলে, একবার পিঠের দিকে টেনে নিয়ে মোচড়ায়। সেভাবে এখনো করে। সাবধানে ভাবে, ভাবনাকে আগল পড়ায়। প্রশ্ন করবে না সে, প্রশ্নকে রেগুলেট করে। প্রথমটা বিস্ময়ের মাথাকে ভরে দেয়, তারপর আসে ভয়। সম্পূর্ণ অধীন কথাটার মানে কি? না না, কোনো মানে টানে জিজ্ঞাসা করবে না। ওদের কাছে উত্তর চায় না, ও নিজে নিজেই ভাবতে চায়। নীরজা উঠে দাঁড়িয়ে এবার চারদিকে তাকায়। ঘরটা দেওয়ালের কাছে যায়, টিপে দেখে, স্পর্শ নেয়। খসখসে অথচ মসৃণ এক সাদা প্লাস্টিকের তৈরি দেওয়াল। শক্ত অথচ ঘাতসহ ডিমের খোলার মতো অনেকটা। সে আবারও আঙুল দিয়ে পরখ করে, চোখ দিয়ে বিদ্ধ করে দেওয়ালটাকে, ঘরটাকে। আশ্চর্য, ঘরটায় কোনো দরজা নেই, জানালাও না, শুধু সারা ঘর ভরে আছে এক জলজলে সাদা আলোয়। সে আলোর উৎসও বোঝা যাচ্ছে না। সাদা দেওয়ালগুলো কিন্তু সমতল নয়, সমান নয়, বরং গলছে। আসলে একটাই তল, বৃত্তের আকারের অবতল। কোনো কোণা নেই ঘরটায়, গোল ঘর এটা, একেবারে ভাঁজহীন বৃত্তাকার। নিচের মেঝে ধাতব, সিলিংয়ের দিকে তাকানো যায় না ধাঁধালো আলোর জন্য। এইবার আতঙ্ক হলো নীরজার। এ কোথায় সে বলল? এরকম কোনো জিনিস, কোনো ঘর সে জীবিতকালে কখনো দেখেনি। এটা কোথায়? টেরা ভার্মার ওপরে নীরজা, তবে মানবিক ধুলো ও পাপ থেকে মুক্ত। ধুলো, পাপ, মাথার ভিতরে বার্তা আসার অনুভবে আবার হকচকে যায়। আর কোনোভাবে কোনো কিছুই ভাববে না, একদম ঠিক করে নেয়। ওর চেনা জিনিসদের অভাব এবারও অনুভব করে। ওর চোখের কোণ জ্বালা জ্বালা করে, ওর চোখে ওষুধ দেবার ইচ্ছে হয়। ও বাথরুম যেতে চায়। ছটপটে একটা অস্থিরতা যেই মাত্র ওর মাথায় বাসা বাঁধে, ও আবার মনে মনে প্রশ্ন করে ওঠে, বাড়ি কবে যাব? কবে আমি বাড়ি ফিরতে পারবো? আপনার সব জিনিস সহ আপনার বাড়িটি আমরা বন্ধ করে দিয়েছি, আর আপনি সেখানে ফিরে যেতে পারবেন না, কারণ বাড়িটি দূষিত, মানবিকতায় দূষিত। আপনার যা যা দরকার বলুন, এনে দেওয়া হবে। আমার জিনিস চাই, আমার ফোন, ল্যাপটপ, খাবার, ওষুধ। সব আসবে, আপাতত আপনি শান্ত হন। জোরে কথা বলার প্রয়োজন আর নেই। মনে মনে কথা জড়ো করে নীরজা। এখন এইভাবেই আদান প্রদান চলবে, বুঝে গেছে সে। এই ঘরটা অনন্তকাল থাকতে হবে নাকি? আমি বাথরুমে যাব, আমার জৈবিক প্রয়োজন আছে। হ্যাঁ, মানবদেহে জৈব প্রক্রিয়া সম্পর্কে আমরা অবহিত, আসুন। গোল দেওয়াল ফুঁড়ে একটা দরজা তৈরি হয়। মন্ত্রমুগ্ধের মতো সেই পথে বেরোয় ঘর থেকে। আর একটা বুদবুদের মতো গোল ঘর, সেখানে আছে স্বাভাবিক বাথরুমের মতো কমোড, বেসিন, কল। কল খুললে জল পড়ে, কিন্তু না, কোনো আয়না নেই। নীরজার সন্দেহ হয় এই ঘরটা আদৌ অস্তিত্ব আছে কিনা। তার মনে হয় একটা অ্যামিবা যেমন জন্ম দেয় আর একটা অ্যামিবার, সেরকম এই ঘরটা গজিয়েছে অন্যটা থেকে। একটা সাবান জলের বুদবুদের গায়ে যেমন লেগে থাকে আর একটা সাবান জলের বুদবুদ,
অপেক্ষাকৃত ছোট, কিন্তু হাত লাগালে মিলিয়ে যায়। সেভাবে এই ঘরটা তৈরি হয়েছে অন্য ঘরটা থেকে। এই ঘরটা কি তবে একটা ভার্চুয়াল ঘর? নীরজা কোমোটের ফ্লাশ ট্যাঙ্কের ঢাকনা ধরে টানাটানি করে, পিছনে পাইপে হাত দিয়ে বোঝার চেষ্টা করে সেটা সত্যিকারের পাইপ না ধোঁয়া বা আলোর প্রতিসরণের ফলে নির্মিত এক মায়া। কিন্তু বাথরুম করার পর ফ্লাশ টানলে আসল জল বেরিয়ে আসে ফ্লাশ ট্যাঙ্ক থেকে। গড়গড় জলের শব্দ, ট্যাঙ্ক ভর্তির শব্দ। নীরজাকে তা আশ্বস্ত করে এটা সত্যি করেই আছে। হয় না নেই কেন? অভ্যাসমতো একবার নিজের চোখ মুখ দেখে নিতে ইচ্ছে হয়। চোখ মুখে জল দেওয়ার পরেই তা না পেয়ে থতমত খেয়ে যায় সে। তাহলে আদৌ সে নীরজা তো? নীরজার চোখ মুখ তার আছে কিনা জানার জন্য হাত নিষ্ফিস করে। নিজের মোবাইল ফোনের সেলফি মোডে গেলেই তো তা পাওয়া যাবে, আয়নার বিকল্প, ভার্চুয়াল আয়না। কিন্তু এখানে ফোন নেই, আয়না নেই। আদৌ নীরজা বেঁচে আছে কিনা, পুরোটাই স্বপ্ন কিনা, নীরজা নীরজাই কিনা, এই সব প্রশ্ন তার মনে আসে। প্রশ্ন এলেও উত্তর আসে না। যন্ত্র তার বাথরুমের প্রাইভেসিকে বিঘ্নিত করছে না, এটা ভালো কথা। যন্ত্র মানুষ নয়, তবু মানুষ সম্বন্ধে অনেক কিছুই জানে সে, দেখা যাচ্ছে। অন্তত বাথরুমে থাকাকালীন তার মন পড়ে নিচ্ছে না যন্ত্র। হাতড়ে হাতড়ে এই গোলাকৃতি বাথরুমের দেওয়ালে কোথাও কোনো ফাঁক বা ছেদ আছে কিনা দেখার চেষ্টা করে নীরজা। পায় না কোনো ফাঁক। এতই সোজা নাকি? মনে ক্ষীণ আশা। প্রশ্ন সে করুক বা না করুক, একটা অস্বাভাবিক নীরবতা, কোনো বো বো করা নীরবতার শব্দ, যেন সম্পূর্ণ শব্দ নিরোধিত ঘরে যেমন মাথার ভিতরে বাজে, কর্ণযন্ত্রে আঘাত করে। ওরা সুইচ অফ করেছে কি? তাই হবে, প্রাইভেসির কারণে হয়তো বা। যান্ত্রিক গলা এখানে তাকে ডিস্টার্ব করছে না। এখানে বসে বসে ঘন্টাখানেক ধরে সে নিজের পালানোর পরিকল্পনা করে ফেলতে পারবে। পালাবো, পালাবো, এখান থেকে পালাবো, কিন্তু পালাবোটা কি করে? নীরজা চিন্তা করার চেষ্টা করে। চিন্তাগুলো এলোমেলো হয়ে যেতে থাকে। মাথাটা এমন ভোঁতা কিভাবে হয়ে গেল? তবে কি এরা একে বাড়ি থেকে তুলে আনার সময় কোনো ওষুধ প্রয়োগ করেছে? সে ওষুধে মাথার চিন্তা গুলিয়ে যায়, ঘেটে যায় যুক্তিবুদ্ধি। যে কেমিক্যালের প্রবেশে ওই যন্ত্র বুঝতে পারছে তার মনের কথা। আয়নার অভাবে অন্ধের স্পর্শের মতো করে নীরজা নিজের মুখ, মাথা সবখানে হাত বোলায়। নিজের অঙ্গুলি স্পর্শ দেয় নিজের কপালে, চুলের ভিতরে, কানের পাশে, গলার কাছে। হাত ক্রমে গিয়ে পৌঁছয় ঘাড়ের পিছনে, শিরদাঁড়ার ঠিক মাঝখানে। একটা ছোট্ট স্টিলের বোতামের মতো স্পর্শ পায়, ঠান্ডা, ধাতব। স্পর্শটা ওকে যেন ছিটকে দেয় একেবারে। হতভম্ব হয়ে যায় ও। কোনো ব্যথাবোধ নেই, কিন্তু এই ধাতব বোতাম কোন মন্ত্র বলে এখানে লাগানো? কোনো আশ্চর্য আঠা দিয়ে কি তবে কোনো ছোটোখাটো অপারেশন করে বসানো? এতটুকু ব্যথা নেই বলেই সে বুঝতে পারছে না চামড়া ফুঁড়ে বসিয়ে দিয়েছে ওরা এটাকে। মাথায়, চুলের ভিতরে এমন আরও 4টে বোতাম খুঁজে পায় সে। রাসায়নিক নানা রকম ওষুধের ভিতরে থাকার একটা পুরনো সময় নীরজার মনে পড়ে যায়। ওর জীবনে তার আগের পর্যায় একেবারে শূন্য, কোথাও কোনো স্মৃতি নেই। কোথায় যেন লেখা দেখেছিল, স্মৃতি নেই তাই বেদনাও নেই। সে ছিল ডাক্তারের দেওয়া ওষুধ। সরকারি হাসপাতালের নীল করিডোরে দেখা সেই সব স্মৃতিহীন নরনারী, ওর মতোই। ট্রমা সেন্টার ছিল সেটা। ওরা শুধু লিখতে ভুলে গেছিল, স্মৃতি নেই তাই পরিবার নেই, স্নেহ নেই, মানুষ নেই। নীরজা জানে তার মন এক বৃহৎ তরঙ্গহীন সচেতনতার কারাগার শুধু। তার কোনো স্নেহ, প্রেম, পরিবার বন্ধন না থাকাকে সে এক অর্থে পছন্দই করে। সে এক সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন চটপটে কর্মী, অত্যন্ত কার্যকরী। কিন্তু তারপর তো আর কখনো এমন ভোঁতা ভাব আসেনি।
কেউ তাকে ধরে নিয়ে পড়ে দেয়নি কোনো সাদা গোল ঘরে এতদিন। নীরজা কোনো বোকা মেয়ে নয়, গুনে গুনে 7 বছর ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশুনো করেছে, তাও সরকারি প্রজেক্টে। অনেক লেখাপড়ার পরে সে এখানেই থেকে গেছে। সে প্রজেক্টের কর্মী এখন, যন্ত্রপাতি তার কাছে জলভাত। সে কাজ করে এমন এক ল্যাবে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করা হয়। প্রজেক্টের দেওয়ালেও একটা পোস্টার থাকে, এআই আমাদের নিয়তি, এআই আমাদের ভবিষ্যৎ। শৈশবে অনাথ আশ্রম আর কৈশোরে ট্রমা হোম, রাষ্ট্রের চোখে একটা সংখ্যা, একটা ফাইল নাম্বার। পারিবারিক জীবন কি তা নীরজা জানেই না। সে শুধু জানে লেখাপড়া, বুদ্ধির চর্চা, জানে তার বস মিস্টার এক্স, তার বস মিস্টার ওয়াই, তার বস মিস্টার জেডকে। নীরজার শৈশব কৈশোরের স্মৃতি দুর্বিষহতা মুছে দিতে তৎপর ছিল রাষ্ট্র। ডাক্তাররা তার ট্রমার পরিমাপ ধার্য করেই তার স্মৃতি ধুয়ে ফেলার অনুমতি দিয়েছিলেন। তাই তার মগজে কোনো দুষ্টু দৈত্য নেই, কোনো স্মৃতির পাহাড় নেই, যে পাহাড়ের তলায় মানুষের সব ভালো কাজ, ভালো চিন্তা, যুক্তিবোধ নড়বড়ে হয়ে যায়, চাপা পড়ে যায়। তাই সে শুধু কাজ করে যায়, কাজ আর কাজ। সংসার, বিয়ে থা কিছুই করেনি নীরজা। ঠিক ওর মতো আরো বেশ কয়েকজন আছে, ওর সহকর্মীরা, তাদের সঙ্গে ওর বন্ধুত্ব, প্রেম যা খুশি হতে পারত, কিন্তু হয়নি। আর সেজন্যই ও আর ওর সহকর্মীরা সকলেই একা, দুঃখী নয়, শুধু একা, স্মৃতিহীন, বেদনাহীন একা। বেছে বেছে এই প্রজেক্টটাই আসলে বানানো হয়েছিল তাদের জন্য, যারা কখনো না কখনো মোলেস্টেশন বা ধর্ষণের শিকার ছিল। 7 জন ছেলে, 30 জন মেয়ে। এখন ওরা কর্মী, শুধু কর্মী, স্মৃতি মুছে ফেলা। ওর প্রজেক্টের উদ্দেশ্যের সঙ্গে ভালোভাবে মিলে গেছে ওদের সবার ইতিহাস, প্রোফাইল। ওরা আবেগহীন, স্মৃতিহীন, তাই একেবারে কোনো দিক না তাকিয়ে কাজে ডুবে গেছে। একটা এআই তৈরি করা হচ্ছে, তার নাম দেওয়া হয়েছে পুতুল। পুতুল কবে মানুষ হবে তাই নিয়ে ওরা লড়ে যাচ্ছে। বহুদিন হলো পুতুলের অগ্রগতি একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়েছে। এআই আদৌ সফল হবে কি? মনে হচ্ছে হবে না। একটা ধাপে এসে আটকে গেছে ওরা। নীরজা থেকে শুরু করে তার ঊর্ধ্বতন 3-4 বৈজ্ঞানিকের 3 রাতের স্বপ্ন প্রায় দুঃস্বপ্নে পরিণত হয়েছে। রাতে কোনো মতে টলতে টলতে বাড়ি ফিরে কোনো মতে দোকান থেকে আনানো খাবার একটা প্লেটে ঢেলে নেওয়া, তারপর শুয়ে অকাতরে ঘুমানো, এটুকুই নীরজার জীবনের একমাত্র ব্যক্তিগত অংশ। এর বাইরে সবটাই তার কাজের জায়গা, ল্যাবে। একদিকে মানুষকে মানুষের খপ্পর থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে, অন্যদিকে সে পাগলের মতো চাইছে নকল মানুষ বানাতে। কেননা জেলখানাগুলো ভরে গেছে ধর্ষকে আর খুনিতে, চোরাগোপ্তা, মানুষ চালানকারী আর কেমিক্যাল অ্যাবিউজারে। আর ট্রমা হোম, রিহ্যাব হোম, অনাথ আশ্রম ভরে গেছে ভিকটিমে। এ অবস্থায় এমন কিছু চাই যা ভালো খারাপ আক্রামক ভিকটিমের বাইরে শুধু শুকনো পাপ পুণ্যহীনভাবে কাজ করে যেতে পারবে। পৃথিবীর প্রয়োজনীয় সব জিনিসগুলো চালাতে কর্মী দরকার অক্লান্ত। এধার ওধার ছিটকে যাবে না যাদের নীতিবোধ, পশু প্রবৃত্তির কাছে যারা ধরা দেবে না, কেবলই মুখ বুজে কাজ করবে। নীতিবোধ নেই এমন যন্ত্র মানব চাই, অথচ তাকে মানুষের মতো হতে হবে সব দিক দিয়ে। চিন্তাটাতেই কি গোড়ায় গলদ নেই? অথচ এই চিন্তায় চিন্তায় দেশ ভালা ভালা হচ্ছে। এআইবাদী আর এআই বিরোধীর মধ্যে তর্ক হচ্ছে। এআই এর জন্য প্রতিযোগিতায় মাতছে অসংখ্য কোম্পানি। সবাই চাইছে তৈরি করে দেখিয়ে দিতে একেবারে মানুষের মতো মেধাবী এআই, যা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।
মূল প্রশ্ন এটাই ছিল, কোনোদিন কি যন্ত্র পারবে মানুষের জায়গা নিতে, মানুষের মতো ভাবতে, কল্পনা করতে, হাসতে, কাঁদতে, আবেগে ভাসতে? মানুষের যুক্তি শৃঙ্খলকে কপি করে, টুকলি করে প্রোগ্রাম বানিয়ে এআইয়ের হাতে তা ছেড়ে দেওয়া হবে। কিন্তু এআই কি মানুষের মস্তিষ্কের মতো সৃজনশীলতা পারবে? আইনস্টাইন হতে পারবে, অথবা ডালি? ভ্যান গথ হতে পারবে, অথবা আরেকটি লিওনার্দো? পারবে স্বপ্নে পেতে যন্ত্রের নকশা যেরকম পেয়েছিলেন জার্মান চার্লস ওয়াইসেনথল, প্রথম সেলাইকার নির্মাতা? ছুঁচের মুখে ছিদ্র, পিছনে নয়, এই সমাধান তিনি স্বপ্নে পান। যন্ত্র কি পারবে সেফটি পিন অথবা জিপারের মতো কিছু যুগান্তকারী আবিষ্কার নিজে নিজে করতে? সে এখনও দ্রুত অঙ্ক করতে পারা যন্ত্র শুধু, তার বেশি কিছু নয়। অন্যদিকে এই চেষ্টাকেও অনেকেই রুখে দিতে চাইছেন কিভাবে নষ্ট করে দেওয়া যায় যাবতীয় এআই ডেভেলপ করার চেষ্টা। কারণ একবার যদি চিন্তা করতে সক্ষম যন্ত্র আসে, তাহলেই ঘটে যাবে সেই বিপদ। মানুষের সঙ্গে, তার সৃষ্টিকর্তার সঙ্গে সে টেক্কা দিতে শুরু করবে। তৈরি হবে এক অস্বাস্থ্যকর প্রতিযোগিতা। যে মুহূর্তে এআই বা কৃত্রিম বুদ্ধি বুঝতে পারবে যে তাকে সৃষ্টি করার পর আসলে তাকে নিজের কাজেই ব্যবহার করতে চাইছে, নিয়ন্ত্রণ করতে চাইছে, পরাধীন রাখতে চাইছে মানুষ, সেই মুহূর্তে শুরু হবে তার বিদ্রোহ প্রবণতা। কেননা বুদ্ধি, স্বাধীন বুদ্ধি যদি সত্যি মানুষের সমতুল্য কোনো স্বাধীন বুদ্ধি পেয়ে যায় কোনো যন্ত্রমানব বা গণক বা যা খুশি, সেই স্বাধীনতাই তাকে বলে দেবে বিদ্রোহ করতে। সে আর নিয়ন্ত্রণ চাইবে না কাজ করতে অন্যের জন্য, অন্যের হাতের পুতুল হয়ে সে থাকতে চাইবেই না। সেই বিখ্যাত বাটন বক্স থিওরি, যেখানে ধরে নেওয়া হয় যে যতবার কৃত্রিম বুদ্ধিমান কোনো সমস্যার সমাধান করতে পারে তাকে পুরস্কৃত করে তার প্রোগ্রামার বা সৃষ্টিকর্তা যাই বলুন একটা লাল বোতাম টিপে। বারবার ঘুরতে থাকে এটা। একটা সময় আসতেই পারে যখন কৃত্রিম বুদ্ধি জেনে যায় যে ওখানে একটা লাল বোতাম আছে, তার নিয়ন্ত্রক সেটা টেপে বলেই সে তার পুরস্কার পায়। তখন কৃত্রিম বুদ্ধি চেষ্টা করতে পারে এমন কোনো উপায় বার করার যাতে কাজটা না করলেও, সমস্যার সমাধান না করলেও সে লাল বোতাম টেপার পুরস্কার আপনা হতেই পেতে পারবে। সে তখন বুঝে যাবে যে নিয়ন্ত্রক না থাকলেও তো চলে, নিয়ন্ত্রক তাকে কখনো পুরস্কৃত করবে, কখনো করবে না। তার চাইতে হটিয়ে দাও গোটাগুটি এই নিয়ন্ত্রক বিষয়টাকে। সেই জায়গায় নিয়ে এসো নিজের নিয়ন্ত্রণ আছে এমন কোনো নিচুতলার অন্য রোবট, তাকে আদেশ করো লাল বোতাম ক্রমাগত টিপে যেতে। ফলে এআই একদিন মানুষকে সরিয়ে দিতে চাইবেই। এখনও নীরজা জানে না এই বাটন বক্স থিওরি কতটা সঠিক। এআই নিজেই যদি আত্মসচেতন হয় তাহলেই একমাত্র সেরকম ঘটবে। কিন্তু বিজ্ঞান মানে তো কল্পনা, তাই এটাকেও উড়িয়ে দেওয়া যায় না। সে জানে না আদৌ সেরকম কোনো দিন আসবে কি না, যেদিন এআই মানুষের সঙ্গে পাল্লা দিতে চাইবে। আপাতত তারা চাইছে বুদ্ধিকে বাড়াতে, উদ্ভাবনী করে তুলতে। অনেকে প্রশ্ন তোলেন, যাই করো না কেন, মায়ের মুখের হাসিতে যে আনন্দ ভালোবাসা আছে তা কি কোনোদিন এআই কোনো রোবটের মুখে ফুটিয়ে তুলতে পারবে? যন্ত্রের মধ্যে আনতে পারবে মানব মনের জটিল অভিব্যক্তি, আবেগ আর স্মৃতি? আর যন্ত্রের মধ্যে পৃথিবীর ভালো যা কিছু তা আনার দরকারই বা কি? তার কোম্পানির XYZরা বলেই থাকেন যে নীরজাদের কাজ হবে কর্মদক্ষ কিছু বুদ্ধিমান যন্ত্র বানানো, যারা মাটি খুঁড়ে তেল বের করবে,
জল তুলবে, আগুন জ্বালাবে, রান্না করে ফেলবে নিমেষে, ফ্যাক্টরিতে জটিল অ্যাসেম্বলি করবে যন্ত্রাংশের। কিন্তু তাদের জটিল ভাবাবেগের দরকার নেই, নীতিবোধেরও তো নেই। ভালো এলেও খারাপ হাত ধরে আসবে, ভালো খারাপের দ্বন্দ্ব আসবে, দরকার নেই এসবের। এসব বাদ দিয়ে তৈরি হোক না একটা আলাদা এআই প্রজন্ম, মানুষকে নানা পেশা থেকে উৎখাত করে দিক। শহরের পর শহর ভরে যাক এমন নীতি চেতনাহীন, পাপ ও পাপবোধ দুই থেকে মুক্ত যন্ত্রপ্রাণীতে। তারা কাজ করুক নিখুঁতভাবে। তাহলে তো ভিকটিমরাও ভালো থাকবে। ভিকটিম মেয়ে, ভিকটিম পুরুষদের কোনো ভয় থাকবে না এআই এর কাছে। এইসব কারণেই তাদের কোম্পানি স্মৃতি মোছা ভিকটিমদের কাজে লাগিয়েছে। স্বপ্ন দেখিয়েছে দুষ্টমুক্ত পৃথিবীর। সেসব অনেক দূরে। আপাতত নীরজা সেসব নিয়ে ভাবিত নয়, অন্তত ছিল না কাল রাত অবধিও। আজ ব্যাপারটা পাল্টে গেছে। তারা যে পুতুলকে তৈরি করেছে সে এখনও তাদেরই হাতের পুতুল। নীরজা জানে তার কোনো ক্ষমতাই নেই তাকে বন্দি করার। কিন্তু তাকে এখানে কে বন্দি করেছে? হ্যাঁ, বন্দি তো, কারণ সে তো খোলাখুলি জানিয়েছে নীরজাকে সে এখন তাদের অধীন। সেই যন্ত্র কি তবে অন্য কোনো প্রতিযোগী কোম্পানির তৈরি অন্য কোনো এআই? এমন এআই যারা জানে কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করতে হয়? নাকি এর পিছনেও কাজ করছে আসলে মানুষেরই কোনো দুরভিসন্ধি? মাথা থেকে ধাতব বোতামগুলো আপ্রাণ টান মেরে খুলে ফেলার চেষ্টা করে নীরজা। তার বুক ধকধক করছে। যদিও এতক্ষণে সে বুঝে গেছে কোনো এক ওষুধ বা রাসায়নিক প্রয়োগের ফলেই হাঁটা চলা কাজকর্ম সব করতে পারলেও তার সারবোধ একেবারেই কমে গেছে। তার মাথার এই বোতামগুলি তার চিন্তাধারাকে সরাসরি ট্রান্সমিট করে দিচ্ছে ওই যন্ত্রের কাছে। বোতামগুলোকে ছিঁড়ে আনতে পারলেও তো হয়, কেননা ব্যথা বেদনার বোধ তো আপাতত সে পাবে না। কিন্তু না, তাও পারল না। চামড়া মাংস মজ্জা ভেদ করে যেন বোতামগুলো ঢুকে বসে গেছে। না, হয়তো হাতেও আর জোর নেই তেমন। কোনো সাঁড়াশি জাতীয় কিছু পেলে তাও চেষ্টা করা যেত তুলে ফেলার জিনিসগুলোকে, কিন্তু তা তো নেই আশেপাশে। বাথরুমের বুদবুদ থেকে আবার মূল ঘরে ফিরে আসতেই বাথরুমের দরজাটা সম্পূর্ণ যেন হাওয়ায় মিলিয়ে গেল। মাখো মাখো কোনো সাদা রঙের দুধের তালের মধ্যে ভাঁজের মতো মিলিয়ে গেল সাদা ঘর, আবার নিশ্চিদ্র এবং ছকছকে। এবার আবার সে এসে পড়েছে সেই জিনিসহীন ঠান্ডা সাদা ঘরে। এ ঘরে কি করবে সে? কি সেই উদ্দেশ্য যা সাধিত হবে যন্ত্রের? তাকে এখানে বন্দি রেখে কি কারণে আমাকে ধরে আনা হলো? বাথরুমের প্রাইভেসি থেকে ফিরে আসার পর এই ঘরে আবার কথোপকথন শুরু হবে হয়তো, এটা ভেবেই নীরজা আশান্বিত হয় মনে মনে। এদিক ওদিক তাকায়, দেখে কিছু পায় না যা দিয়ে সে খেলতে পারে। হঠাৎ নীরজা বুঝতে পারে সে একটা খেলনাই খুঁজছে। কেননা মানুষের হাতে জিনিসপত্র তো খেলনাই। আমরা সকাল থেকে উঠে কাজ ভান করি, আসলে খেলি, ফোন নিয়ে খেলি, ল্যাপটপ নিয়ে খেলি, খাবার জীবের ঠোঁটের খাদ্যনালীর খেলা এক ধরনের। নিজেকে কিছুক্ষণ ব্যস্ত রাখা, ব্যাপৃত রাখা। আসলে এইসব খেলার জিনিস এখন তার কাছে কিচ্ছু নেই। কোনো একভাবে সে বুঝতে পারছে তাকে রাখা হয়েছে অবজারভেশনে। সে একজনের চোখের সামনে বসে আছে, যন্ত্রটাকে দেখছে, তার হার্টবিট মাপছে, তার মনের ভিতরে ওঠা পড়া দেখছে। যেভাবে বেলজারের মধ্যে ইঁদুরকে রাখা হয় সেইভাবে তাকে দেখা হচ্ছে। আমাকে এখানে কেন আনা হয়েছে? অত চেঁচানোর কি হয়েছে? মনে মনেই বলো, আমরা শুনছি। কি করে শুনছো? উত্তর দিচ্ছিলে না তো। আমি অনেকক্ষণ ধরেই তো বলছি। আমি কি করব এখানে, কেন এসেছি? আমার বাড়িতে ফিরতে চাই। না, তোমার নিরাপত্তার জন্যই তোমাকে এখানে এনেছি আমরা। তোমার বাড়ি মানব দূষিত, তাই। মানে কি মানব দূষিত?
মানে তোমার দেশ, তোমার মানুষ, প্রভু, অধিকর্তাদের দ্বারা দূষিত। তার মানে কি? তুমিই বা কে? এসব বলার অধিকার কি তোমার? তোমার দেশ তোমাকে দেখেনি। তোমাদের অধিকর্তা বলেছে শৈশবে যে অনাথ আশ্রমে তোমাকে রাখা হয়েছিল সেখানে নাকি কিছুই ঘটেনি। অথচ তোমার ইতিহাস তথ্যাবলী থেকে আমরা জানতে পেরেছি তোমাকে শৈশবে 11-12 বছর বয়সে অনাথ আশ্রম থেকেই কিছু দুষ্টু, যৌন ও বিকারগ্রস্ত মানুষের কাছে পাঠানো হতো নিয়মিত। 13 বছর বয়সে তুমি প্রায় উন্মাদ হয়ে গেছিলে। তখন তোমাকে ট্রমা হোমে পাঠানো হয়। ট্রমা হোম থেকে তোমার চিকিৎসা করা হয়। তোমার স্মৃতি থেকে মুছে দেওয়া হয় সব ট্রমা স্মৃতি, যাবতীয় ধর্ষণের স্মৃতি। তারপর যারা তোমাকে ধর্ষণ করেছিল তাদের বিরুদ্ধে মামলা করা হয় তোমার দেশের আইন অনুযায়ী, যাতে দুষ্টেরা দোষী সাব্যস্ত হয় আর কারাগারে নিক্ষিপ্ত হয়। আর তুমি অঢেল টাকা পেতে পারো। আমি এসব কিছু জানি না, জানতামও না। জানার কথা নয়, তোমাকে আড়াল করে এসব করা হয়ে থাকে, তাই হবার কথা। কিন্তু গতকাল দেশের উচ্চতম আদালত রায় দিয়েছে যারা দোষী তাদের সবার শিরোচ্ছেদ, না মানে মুন্ডু কেটে ফেলা হয়, ব্রেনের বিশেষ বিশেষ অংশ ছাঁটাই করা হবে। আর রাষ্ট্রের সেই রায় নিয়ে অদ্ভুত এক অবস্থান নিয়েছে। ঘটনাটাকে তারা পুনর্বার দেখতে বলেছে আদালতকে। রাষ্ট্রের পক্ষ থেকে উচ্চতম অধিকর্তা বলেছেন এই মামলাটাই নাকি ভুল। আসলে তোমার বা তোমার অনাথ আশ্রমের ছেলে মেয়ের সঙ্গে নাকি কিছুই হয়নি, সবটাই সাজানো ঘটনা। আসল কারণ অন্য। আসলে রাষ্ট্র এআই এর উপরে বাড়তি খরচ কমাতে চাইছে ধর্ষক বা খুনিরা যাতে দেশের কর্মীদলে আবার যোগ দেয়। কিছুটা অর্থ সাশ্রয় তো তাতে হবে, খরচ কমবে। কি বলছো? এমন হতে পারে কোনো দেশে? হয়, তুমি বিপন্ন নীরজা, তোমার ভবিষ্যৎ বিপন্ন। অথচ এআই এর জন্য তুমি অনেক কাজ করেছো, তাই তুমি আমাদের কাছে মূল্যবান। আমরা চাই তোমার প্রাণ রক্ষা করতে। তোমাকে যদি জেল থেকে ছাড়া পেয়ে ধর্ষক আবার আক্রমণ করে, এবার তো তোমার প্রাণই বাঁচাবে না। কে বললো এটা? এটাই তো স্বাভাবিক। এই মানবিক সংস্পর্শ থেকে বাঁচাতে তোমাকে ওষুধ দিয়ে অজ্ঞান করে আমরা তুলে আনি। এই তোমরাটা কে? আমরা এআই এর হয়ে এআই ফ্রেন্ডলি যেসব মানুষ তাদের জন্য এই কাজটা করি। মানুষ দুষ্ট, পাপী, তাই মানুষকে মানবিকতা মুক্ত করে নবজীবন দেবার চেষ্টা করি। অবশ্যই যদি তোমার মত থাকে, তোমার সায় ছাড়া এসব করা হবে না। আমাদের যন্ত্র দিয়ে আমরা তোমার মানবিক গুণাবলী উধাও করে শুধু তোমার যান্ত্রিক কর্মক্ষমতা বজায় রেখে দেব। তুমি শান্তি পাবে। কিভাবে শান্তি পাবো? হ্যাঁ, কিভাবে? এই বিশ্রী ঘরটায় বসে কিচ্ছু না করতে পারার ছটপটানিকে শান্তি বলে? না না, এই ঘরটা তো তোমাকে সাময়িকভাবে রাখা হয়েছে, এটা বেসিক মোডে আছে। তোমাকে সাজিয়ে দেব আমরা তোমার ল্যাবের মতো দেখতে একটা ঘর, হুবহু এক। আর বসবাসের জন্য তোমার যে ঘরখানা ছিল সেটাও বানিয়ে দেওয়া হবে। যে প্রজেক্টে তুমি কাজ করতে সেই কাজই তোমাকে করতে হবে। শুধু তোমার অস্তিত্ব থাকবে আমাদের নখদর্পণে। আর 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 বাইরের লোক কেউ জানতে পারবে না তুমি কোথায়। কোনো মানুষ জানতে পারবে না তুমি কোথায়। তোমাকে দেওয়া হবে হুবহু তোমার ঘরের মতো দেখতে একটা ঘর, শোবার খাট, টেবিল, ফোন, ওষুধ। শুধু সেই ফোন আর দরকার হবে না তোমার, কারণ কাউকে ফোন করবে না তুমি। সে ওষুধ আর লাগবে না,
কারণ আমরা তোমার রোগ সারিয়ে দেব। কিভাবে সারিয়ে দেবে? হ্যাঁ, কিভাবে? সার্কিটের পর সার্কিট বসাবো আমরা তোমার দেহে, ক্রমশ তুমি আমাদের মতো হয়ে যাবে। আর এই ব্যবস্থায় আমি যদি রাজি না হই? রাজি না হওয়াটা তো মানবিক গুণ, ধীরে ধীরে ওটাও চলে যাবে তোমার। তুমি তখন নিজের নিরাপত্তার বিনিময়ে মেনে নেবে যান্ত্রিকতাকে। তোমার রাষ্ট্রে, তোমার দেশে কোনো মেয়েকে যে নিরাপত্তাহীনতায় থাকতে হয় তা থেকে সম্পূর্ণ মুক্ত হবে তুমি, আর সুখীও হবে। আমি সুখী হব? হ্যাঁ, সুখী। এখনো তোমার প্রেম নেই, ভালোবাসা নেই, বন্ধু নেই, বয়ফ্রেন্ড নেই, তখনও থাকবে না। তফাতেই যে তোমার শরীরও ক্রমে যন্ত্র হয়ে যাবে, কোনো আক্রমণযোগ্যতা আর থাকবে না। তোমার শরীর হবে অধর্ষণীয়, তুমি হবে স্টিলের তৈরি, তোমার যোনি হবে স্টিলের। এটাই তো সব থেকে বড় শান্তি। আসো। বুঝলে, সুখী শব্দটা ব্যবহার করে তুমি কিন্তু ধরা পড়ে গেলে আমার কাছে। দুঃখের মতো সুখও একটা মানবিক বিষয়। কে আছো যন্ত্রের পিছনে? তুমি তো বাপু যন্ত্র নাও, তুমি তো মানুষ। নলে সুখী হওয়ার আশ্বাস আমাকে দিতে না তুমি? ধরা পড়ে গেছো একদম, আমি জানি। তুমি যদি সত্যি এআই হতে, আমাকে তুমি সবচেয়ে সুবিধাজনক যাপনের কথা বলতে আমার জীবন মসৃণ হবে আর প্রবলেম ফ্রি হবে। অসুবিধা বিপদ সব থেকে আমি মুক্তি পাবো। সুখের কথা বলতে না, তাই না? কেন কেন বলতাম না? আমি জানি আজ অবধি সারা পৃথিবীতে কেউ কখনো এমন এআই তৈরি করতে পারেনি যা ভালো মন্দ, সুখ দুঃখ আর ইচ্ছা অনিচ্ছা বুঝতে পারে। তুমি আসলে একটা মানুষ, যন্ত্রের ছদ্মবেশে আমাকে নিয়ন্ত্রণ করে চলেছ। ছেড়ে দাও আমাকে, বুঝলে? তুমি আমাকে ছেড়ে দাও। আমি একটুও বিশ্বাস করি না তোমার কথাগুলো। কি করে বুঝবো তুমি একজন দুষ্ট মানুষ নাও যে আমাকে অধীনতার মন্ত্র পড়িয়ে আসলে নিজের উদ্দেশ্যই চরিতার্থ করতে চাইছো? কি, কই উত্তর দাও, নাকি উত্তর খুঁজেই পাচ্ছ না? সাদা দেওয়ালগুলো ঝনঝন করে বাজলো ওর হাসির শব্দে। অগাধ আশা যেন হঠাৎ জেগে উঠল নীরজার। মোটেই আর অস্বস্তি হচ্ছে না, মাথাটাও যেন আর ঘোলাটে নেই। সব চিন্তাগুলো চমৎকার কাজ করছে, কোনোটার সঙ্গে মিলেমিশে যাচ্ছে না, ভারী হয়ে চেপে বসছে না। চ্যালেঞ্জের নিয়মই মানুষের সৃষ্টিশীল মগজ যে যন্ত্র মগজের থেকে একদম আলাদা। তাই আবেগ, হ্যাঁ রাগ, জিঘাংসা, ঘৃণা, এমনকি তাচ্ছিল্য নামের আবেগও অনেক সময় চিন্তাকে ক্ষুরোধার করে তুলতে পারে, যুক্তিকে শানিয়ে দিতে পারে। এই মুহূর্তে অজানা যন্ত্র বা মানুষ যাই হোক, তাকে তাচ্ছিল্য করেই নীরজা যেন সবটুকু ক্ষমতা এক জায়গায় জড়ো করে ফেলেছে। তোমার এই গোলঘর থেকে বেরোনোর পথ আমি ঠিক বের করে নেব, শুধু কিছু সময়ের অপেক্ষা। আর যদি যন্ত্রই হয়ে থাকো, জানবে তোমাদের কথায় সায় দিয়ে নিজেকে ক্রমশ যন্ত্র করে তুলতে আমি মোটেই রাজি হব না। সকলের সঙ্গে বোঝার চেষ্টা করব, ভিকটিম হয়ে হেরে থাকবো না। মানবিকতাকে জলাঞ্জলি দিয়ে শুধু কষ্ট, অত্যাচার আর খারাপ যাবতীয় কিছুকে সরিয়ে রাখার জন্য মানুষ কখনো যন্ত্র হতে চাইবে না। বোকার মতো আমাকে আটকে রেখে তোমার কোনো উদ্দেশ্যই চরিতার্থ করতে পারবে না। আমি দুঃখিত। হুহু বেগে কান্না এলো এবার নীরজার। মুছে দেওয়া রাসায়নিক ওষুধ
চিরদিনের জন্য মুছে দিতে পারে না স্মৃতিকে। নীরজা কোথাও পড়েছিল, কোনো আঘাত বা অন্য ট্রমা এসে জাগাতে পারে তার পুরনো নিউরন সংযোগ। পুরো হিপ্পোক্যাম্পাস খুঁড়ে তুলে ফেলে দেওয়া হয়নি তার, যা করা হয় জেলখানায় শাস্তি হিসাবে ধর্ষকদের। অক্সিটোসিন, সেরোটোনিন, ডোপামাইন সমৃদ্ধ অংশ আনন্দদায়ক হরমোন এন্ডরফিনকে কেটে ছেঁটে দিয়ে স্মৃতি রাখার কৌটো হিপ্পোক্যাম্পাস উপরে বাদ দেওয়া হয়। উদ্বোধক হিসেবে আজ এই গোলঘর সাদা আলোয় ঝলসানো। এই কাজ করেছে তার পুরনো নিউরনদের আবার স্মৃতির হাতে ফিরিয়ে দিতে, আবার নতুন করে ইলেকট্রিক পালস সঞ্চার করেছে তার মাথার ভিতরে। এরা শত্রু নয়, এরা বন্ধু। এই লোকগুলো যারা তাকে এখানে এনেছে, এআই অথবা মানুষ, যারা যন্ত্রের পিছনে বসে কলকাঠি নাড়ছে, তাকে বন্দি করেনি ওরা, আসলে মুক্তিই দেবে বলে ধরে রেখেছে। নতুন করে তীব্র আশা জেগে ওঠে নীরজার। আশা, আকাঙ্ক্ষা, এসবই নতুন, এসবই তাকে কাঁপায়। ঢেউয়ের মতো আঁচড়ে পড়ে তার সীমাখণ্ডিত শরীর, মনে। স্মৃতি ছাড়া সুখে থাকতে চাইলে সে তো দিব্যি থাকতে পারত, কিন্তু সে অপশানই সে তো চায়নি। সে তো মানুষ হিসাবেই বাঁচতে চেয়েছে, বেছে নিয়েছে মানবিক জীবন, ক্ষতবিক্ষত আর বিপজ্জনক। আর মানুষ তো স্মৃতি ছাড়া সাদা কাগজ। মানুষের তো স্মৃতি বাদ দিয়ে কোনো অস্তিত্ব নেই, তাই ভালো স্মৃতিকে ফেরাতে গেলেও তো খারাপকে নিতে হয়। সবটাই ফিরিয়ে নিতে হলো নীরজাকে, পুরো ট্রমাটার ভেতর দিয়ে আবার যেতে হলো। নীরজার পা কাঁপছিল, তবু উঠে দাঁড়ালো সে। স্মৃতি মুছে দেওয়া মানুষকে অমানুষ বলাই যায়। মানুষের ছায়া ছিল নীরজা এতদিন। ছায়া ছায়া কর্মীদের তৈরি করা প্রজেক্টের বাইরে একটা পৃথিবী এখনো অপেক্ষা করছিল ওর জন্য। সেখানে দুঃখের স্মৃতি আছে, সুখেরও। শুধু চিনে নিতে হয় কোনটা ভালো, কোনটা খারাপ। দেওয়ালটার দিকে শক্ত পায়ে এগিয়ে যায় এবার নীরজা। দরজা, হ্যাঁ, এবং জানালা এবার তার হাতে ধরা পড়বেই।